जटाकटाः सम्भ्रमभ्रमन्निलिम्प निर्झरी विलोलवीचि वल्लरी विराजमान मूर्धनि धगद्धगद्धगज्ज्वलल्ललाटपट्टपावके किशोर चन्द्रशेखरे रति प्रतिक्षणं मम। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। জানুয়ারি মাসে যে মন্দির উদ্বোধনের পর্ব চালু ছিল সেই ধারা কিন্তু ফেব্রুয়ারি মাসেও বজায় আছে। আজ 7ই ফেব্রুয়ারি আর আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি এক নতুন মন্দির, যেটি আজকেই উদ্বোধন হচ্ছে। আজকে যে মন্দিরে আপনাদের নিয়ে যাব সেই মন্দির প্রাঙ্গণে কিন্তু প্রচুর মন্দির আছে, যেমন রাধাকৃষ্ণ মন্দির, শ্রীরাম মন্দির, অন্নপূর্ণা মন্দির, এমনকি হনুমান মন্দির। এই মন্দির প্রাঙ্গণে নতুন সংযোজন হতে চলেছে খাটু শ্যামজির মন্দির। এখানকার যে মন্দিরগুলো তার গঠনশৈলী কিন্তু একদমই অন্যরকম, এবং এখানে যে হনুমান মূর্তি আছে সেটাও কিন্তু আপনি বাংলার কোথাও দেখতে পাবেন না। কোন মন্দিরে যাচ্ছি, আপনারা কি করে পৌঁছবেন, মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, সব কিছু বিস্তারিতভাবে শেয়ার করেছি এই ভিডিওতে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেট। তো চলুন যাত্রা শুরু করা যাক। আজকের গন্তব্যস্থল কাকিনাড়ার মাদ্রাল হনুমান মন্দির। বর্তমানে দাঁড়িয়ে আছি রানাঘাট স্টেশনের একদম পাশে। এখান থেকে ট্রেন ধরে যাব কাকিনাড়া, সেখান থেকে আমি আমার জার্নিটা শুরু করব। ধরেন্দ্র নন্দিনী বিলাস বন্ধু বন্ধুর স্ফুরদ্দিগন্ত সন্ততি প্রমোদমান মানসে কৃপা কটাক্ষ ধোরণী নিরুদ্ধ দুর্ধরাপদে। বর্তমানে দাঁড়িয়ে আছি কাকিনাড়া স্টেশনে। এই কাকিনাড়াতে কিন্তু বড় সড়ো করে গণেশ পুজো হয়ে থাকে। এবছর ইচ্ছা আছে এখানে এসে কভার করার। তো যাই হোক, কাকিনাড়া স্টেশনে এসে কোন দিক দিয়ে বের হবেন, কোথা থেকে টোটো ধরবেন, সব কিছু আপনাদের দেখিয়ে দিই, চলুন। তো এই হলো কাকিনাড়া স্টেশন। রানাঘাট থেকে আসলে 2 নম্বরে নামতে হবে, আর যদি শিয়ালদা থেকে আসেন তাহলে 1 নম্বরে আপনাদের নামতে হবে। স্টেশনে নামার পর সামনে দেখতে পাচ্ছেন একটা ফ্লাইওভার আছে। এই ফ্লাইওভারের উপর আপনাকে উঠতে হবে, এখান থেকে আপনাকে টোটো ধরতে হবে। তো এই হলো ফ্লাইওভার, সামনে রয়েছে ওভারব্রিজ স্টেশনের, আর তার পিছনে ফ্লাইওভারটা আছে। আপনাকে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, সেখান থেকে আপনাকে এই সিঁড়ি ধরে যেতে হবে ফ্লাইওভারের উপর। এই যে এটা হলো রেলের ওভারব্রিজ, আর তার ঠিক পাশেই রয়েছে ফ্লাইওভার। আপনি কিন্তু এখানে সিঁড়ি আছে, 2 নম্বর থেকে উঠুন, কিংবা 1 নম্বর থেকে সিঁড়ি আছে বা কানেক্টার আছে, কানেক্টার বলছি মানে সংযোগস্থল আছে, সেখান দিয়ে আপনি পার হয়ে ফ্লাইওভারে আসতে পারেন। আর এখান থেকেই আপনি টোটো পেয়ে যাবেন। এই দেখুন সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড, ওখান থেকে টোটো পেয়ে যাবেন। আর এখন যাচ্ছে এসি লোকাল, চলুন। তো ফাইনালি এসে উপস্থিত হলাম মাদ্রাল হনুমান মন্দির। টোটোতে আপনার সময় লাগবে 15 থেকে 20 মিনিট মতো, এবং ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা। আর টোটো একদম মন্দিরের সামনেই আপনাকে দাঁড় করিয়ে দেবে। তো চলুন এবার ভিতরে প্রবেশ করি। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, এখানে কিন্তু আপনি দোকানও পেয়ে যাবেন। এখান থেকে আপনি পুজোর সামগ্রী পেয়ে যাবেন, ঠিক আছে? প্রচুর দোকান আছে। আর এটি হলো প্রধান তোরণ। যেহেতু আজকে একটা মন্দির উদ্বোধন হচ্ছে, তাই খুব সুন্দর করে সাজিয়েছে। এই যে, আর প্রবেশের শুরুতেই একদম সামনের দিকে আছে গণেশ মন্দির। তো এই দিক দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করে বাঁদিকে প্রচুর দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনি পুজোর সামগ্রী পাবেন। এমনকি সামনেও 1-2টো দোকান আছে। আর ডান দিকে রয়েছে সমস্ত মন্দিরগুলি। মেন গেট দিয়ে প্রবেশ করে ডান দিকে সমস্ত মন্দিরগুলি রয়েছে। আগেই বললাম, সবার প্রথমে রয়েছে হনুমান মন্দির, আর এই সাইডে রয়েছে রাম মন্দির, আর একদম পিছন দিকে আছে অন্নপূর্ণা মন্দির। হনুমান মন্দিরের ঠিক পাশে এই যে সিঁড়ি উঠে গেল, এখান দিয়েই নতুন মন্দিরটি উদ্বোধন হয়েছে বা প্রতিষ্ঠা হয়েছে, যেটি হলো খাটু শ্যামজির মন্দির। এই যে এটি হলো মন্দিরের সামনের অংশ।
এটি হলো হনুমান মন্দির, আর হনুমান মন্দিরের একদম পাশেই এই শ্যাম মন্দিরটি নবনির্মিত। সামনেই রয়েছে শ্রী শ্যাম মন্দির, শ্যাম মন্দিরের পাশেই রয়েছে রাম মন্দির। এটা এদিক দিয়ে ঘুরে যেতে হয়, পরে দেখাচ্ছি। সবার প্রথমে যে মন্দিরটা উদ্বোধন হয়েছে অর্থাৎ শ্যাম মন্দির, সেটা আগে দর্শন করে নিই, তারপর বাকি মন্দিরগুলো আপনাদের দর্শন করিয়ে দেবো। তো চলুন এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। খাটু শ্যামের পূর্ব নাম ছিল বারবারিক। তিনি ছিলেন পাণ্ডব পুত্র ভীমের নাতি তথা ঘটোৎকচের পুত্র। বলা হয় খাটু শ্যাম তথা বারবারিক যদি চাইতেন তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ 3টি ধাপে নিমেষেই শেষ করে দিতে পারতেন। ছোটবেলা থেকেই বারবারিক ছিলেন শিবভক্ত। মহাদেবের কাছ থেকে তিনি 3টি বাণ ভর হিসেবে পেয়েছিলেন। ধনুক পেয়েছিলেন স্বয়ং অগ্নিদেবের কাছ থেকে, মতান্তরে স্বয়ং মা দুর্গার কাছ থেকে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলে বারবারিক যুদ্ধে অংশগ্রহণের ইচ্ছে প্রকাশ করেন। বারবারিকের মাতা তাকে পরামর্শ দিয়েছিলেন সবসময় দুর্বলের হয়ে যুদ্ধ করতে। তিনি যুদ্ধে অগ্রসর হলে কৃষ্ণ ব্রাহ্মণ বেশে তার সামনে এসে দাঁড়ান এবং তাকে জিজ্ঞাসা করেন তিনি কার হয়ে লড়তে চান। বারবারিক উত্তর দেন তিনি পাণ্ডবদের হয়ে লড়তে চান। তখন শ্রীকৃষ্ণ তাকে প্রশ্ন করেন যে যুদ্ধে যদি কৌরব দুর্বল হয়ে পড়েন তাহলে তিনি কি করবেন। তখন বারবারিক উত্তর দেন যে তখন তিনি কৌরবদের হয়ে লড়বে। শ্রীকৃষ্ণ বুঝতে পারেন যে এভাবে দল পাল্টাতে থাকলে কুরুক্ষেত্রের যুদ্ধে বারবারিক ছাড়া কেউই আর জীবিত থাকবেন না। তখন ছলে বলে কৌশলে শ্রীকৃষ্ণ বারবারিকের মস্তক চান। বারবারিক তখন বুঝতে পারেন যে ইনি হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তখন নিমেষেই তিনি তার মস্তক শ্রীকৃষ্ণকে দিয়ে দেন। শ্রীকৃষ্ণ তার শেষ ইচ্ছা জানতে চাইলে বারবারিক বলেন তিনি কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে চান। তখন শ্রীকৃষ্ণ তার মস্তক একটি উঁচু পাহাড়ে প্রতিষ্ঠা করেন এবং তাকে বর দেন যে কলিযুগে বারবারিককে শ্রীকৃষ্ণের নামেই পুজো করা হবে। এজন্য বারবারিককে বর্তমানে খাটু শ্যাম বাবাজি নামেই পুজো করা হয়ে থাকে। তো খাটু শ্যামজির মন্দির দর্শন হয়ে গেল, এবার চলুন বাকি যে মন্দিরগুলি আছে সেগুলো দর্শন করিয়ে দিই। আচ্ছা, বর্তমানে দাঁড়িয়ে আছি হনুমান মন্দিরের একদম সামনে। এই হনুমান মন্দির এবং এরকম বিগ্রহ আপনি হয়তো বাংলার অন্য কোথাও দেখতে পাবেন না। এখানে বজরংবলী শায়িত অবস্থায় আছেন। আর উপর দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন একদিকে আছেন সিদ্ধার্থ গণেশ ঠাকুর, একদিকে আছেন মহাদেব এবং আরেক দিকে আছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ। আর খুব সুন্দর কিন্তু কালার করা হয়েছে, রং করা হয়েছে, সেজন্য গোটা বিষয়টা দারুণ লাগছে। জনশ্রুতি অনুযায়ী বজরংবলী এখানে এসে বিশ্রাম করেছিলেন, তাই এখানকার বিগ্রহ আপনি শায়িত অবস্থায় দেখতে পাবেন। তাছাড়া প্রতি মঙ্গলবার এবং শনিবার ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে। স্ক্রিনে দেয়া একটা নাম্বার আছে, সেই নাম্বারে ফোন করে সব কিছু জেনে নিতে পারেন, অথবা এই মন্দিরে 10টা থেকে 10:30টার মধ্যে এসে ভোগ প্রসাদের জন্য কুপনটাও কেটে নিতে পারেন। এই যে পাশে সিঁড়িটা আছে, এই সিঁড়ি দিয়ে ভক্তরা নিচে নামছে, নিচে নেমে সিঁদুর চড়াচ্ছেন এবং বজরংবলীকে প্রণাম করছেন। দেখুন, আর বিশাল বড়, কিন্তু প্রায় 12 থেকে 15 ফুট মতন লম্বা হবে। এটি ছিল হনুমান মন্দির। তার ঠিক পিছন দিকে এখানে একটা গেট আছে, এখান দিয়ে যদি আপনি প্রবেশ করেন তাহলে পড়বে শ্রীরাম মন্দির। এই যে সিঁড়ি রয়েছে, এই দেখুন। আর এখান দিয়ে সোজা যদি চলে যান তাহলে পড়বে মা অন্নপূর্ণা মন্দির। আগে চলুন শ্রীরামকে দর্শন করা যাক।
এই যে তো এক পাশে আছে শ্রীরাম, শ্রী লক্ষ্মণ এবং মা সীতা। এই দেখুন বিগ্রহ কিন্তু শ্বেত পাথর দ্বারা নির্মিত। আর রাম মন্দিরের ঠিক বিপরীত দিকে আছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দির। আর এই রাম মন্দিরের ঠিক পাশেই নির্মাণ করা হয়েছে খাটু শ্যামজির মন্দির। মানে এই রাম মন্দির থেকে পরবর্তীকালে এই শ্যামজির মন্দিরে যাওয়া যাবে। সামনে একটা গেট রয়েছে। তো চলুন শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ দর্শন করা যাক। তো দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের অপূর্ব বিগ্রহ, দুপাশে আছেন গৌর নিতাই। তো শ্রী রাম মন্দির এবং শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দির দর্শন করার পর তার ঠিক পাশে এই যে সরু রাস্তাটা চলে গেল, সেখানেই রয়েছে মা অন্নপূর্ণা মন্দির। আচ্ছা বলে রাখি, এই যে মা অন্নপূর্ণা দেবীর মন্দিরটি দেখছেন, এর গঠনশৈলী বা স্থাপত্যশৈলী একদমই অন্যরকম, সেটা তো বললামই। আর তার থেকেও বড় মানে বৈশিষ্ট্য যেটা, সেটা হলো এই যে মা অন্নপূর্ণার মন্দির, তার ঠিক নিচে আছে একটি শিব মন্দির, মানে বলতে পারেন আন্ডারগ্রাউন্ডে। তো দেখিয়ে দিচ্ছি দেখুন। তো এই হলো মা অন্নপূর্ণা দেবীর মন্দির। এ পাশে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উঠবো, কিন্তু তার আগে চলুন শিব মন্দিরটা দর্শন করিয়ে দিই। শিব মন্দিরটা কিন্তু নিচে রয়েছে, এই দেখুন। এই যে এখানে রয়েছে একটা শিবলিঙ্গ এখানে। আর আপনাদের প্রবেশ করতে হবে ওই সাইড দিয়ে ঘুরে, এখানে প্রবেশ করতে হবে, সেটাও আপনাদের দেখিয়ে দেব। আগে চলুন মা অন্নপূর্ণা দেবীর মন্দিরে প্রবেশ করা যাক। বর্তমানে দাঁড়িয়ে আছি মা অন্নপূর্ণা দেবীর যে মন্দির, তার গর্ভগৃহের একদম সামনে। অপূর্ব সুন্দর কিন্তু ভিতরের দৃশ্য। মা অন্নপূর্ণা দেবীর যে বিগ্রহ, তার পিছনে দেখতে পাচ্ছেন দেওয়ালে তৈরি করা হয়েছে সমুদ্র মন্থনের সেই দৃশ্যটি। এই দেখুন। আর সুন্দর একটি বেদিতে বিরাজ করছেন মহাদেব এবং মা অন্নপূর্ণা। গর্ভগৃহে মা অন্নপূর্ণা দেবীর পিছন দিকে আছে সমুদ্র মন্থনের দৃশ্য, আর আরেক প্রান্তে আছে ভগবান বিষ্ণুর অনন্ত শয্যায় শুয়ে আছেন সেই দৃশ্যটি। মা অন্নপূর্ণা মন্দিরের যে গর্ভগৃহ, তার চারিপাশ দিয়ে একটি প্যাসেজ আছে যাতে ভক্তরা পরিক্রম করতে পারেন। চলুন একবার দেখে নিই। চলুন অন্নপূর্ণা মন্দিরের নিচে যাওয়া যাক, কারণ সেখানেই আছে শিবলিঙ্গ। চলুন। মা অন্নপূর্ণা দেবীর এই যে মন্দিরটি দেখছেন, এই মন্দিরের একটা স্থাপত্য শৈলী আপনাদের দেখানো হয়নি, যেটা আমার খুব সুন্দর লাগলো। সেটা হলো উপর দিকে এই অংশগুলো দেখছেন, এগুলো রাজস্থানের যে ক্যাসেলগুলো হয় সেখানে কিন্তু এরকম কারুকার্য থাকে। আর সব থেকে বড় বিষয় যেটা, একটা সাপ দেখতে পাচ্ছেন এখান দিয়ে উঠছে, উঠে এই জায়গা দিয়ে প্রবেশ করে এখানে ফনা তুলে দাঁড়িয়ে আছে। দুটো সাপ এরকম রয়েছে, আর কিছু সাপ এখানে রয়েছে। তো এই কারুকার্যটা কিন্তু সত্যি দারুণ। আর শুধু তাই নয়, যে রত্নটি আপনি দেখতে পাচ্ছেন, এই রত্নের গায়ে কিন্তু খুব সুন্দর কারুকার্য করা। আর এই মন্দিরটা অনেক বছর ধরে রেনোভেশন করা হচ্ছে, কিন্তু এখনও কমপ্লিট হয়নি। জানি না কবে কমপ্লিট হবে। পুরোপুরি যখন নতুন রূপে গড়ে উঠবে তখন আরও একবার এসে আপনাদের দেখিয়ে দেবো।
আর বেশ উঁচু কিন্তু, আর একদম উপরে রয়েছে ত্রিশূল। একটু আগে আসলাম এই সাইড দিয়ে এসে নিচে শিব মন্দির উপরতে দর্শন করলাম, তারপর সিঁড়ি দিয়ে গেলাম একদম মন্দিরের সামনে, আবার নিচে নেমে এই দিক দিয়ে যাচ্ছি ওই শিব মন্দিরটা দর্শন করতে আর আপনাদেরকেও দর্শন করিয়ে দিতে। এরকম পাহাড় মতন স্টেপ করা, ঠিক আছে, এরকম একটা পাহাড় থেকে নেবে এই সাইড দিয়ে যেতে হবে। নামার সিঁড়ি কই ভাই? ও এই সাইডে সিঁড়ি রয়েছে। আর বিশাল বড় লাইন পড়েছে একটা, যেহেতু আজকে মন্দির উদ্বোধন হচ্ছে তার জন্য ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হচ্ছে, আর পুজোর লাইনটাও কিন্তু এটা, ঠিক আছে। চলুন। এই যে পাশে বোটিং করার জন্য এই জলাশয়টা রয়েছে। তো একটু আগে আমি সিঁড়ি দিয়ে উঠে মন্দিরের উপরে উঠে এই সাইডটা দেখাচ্ছিলাম, এখন এই সাইডে এসে মন্দিরটা দেখাচ্ছি। আর এই পথটা হলো মন্দিরে প্রবেশ করার মেন পথ। প্রবেশের আগে এখানে রয়েছে নন্দী মহারাজ, আর উপরেও বিশাল বড় একটি নন্দী মহারাজের মূর্তি রয়েছে। তো চলুন প্রবেশ করা যাক। উপরে লেখা রয়েছে ওম নমঃ শিবায় শিব মন্দির। তো একটু আগে আমি উপর থেকে দেখাচ্ছিলাম, এখন নিচে এসে দেখাচ্ছি। এখানেই রয়েছেন শিবলিঙ্গ, আর পাশে রয়েছে একটি ত্রিশূল। এই উপর থেকে মন্দিরটা পুরো দেখলে মনে হবে পাহাড়ের উপর মন্দিরটা স্থাপিত, এবং ঢালু মতন রয়েছে। তো চলুন এবার মন্দিরের সামনে যাওয়া যাক একবার। হনুমান মন্দিরের ডান দিকেই রয়েছে অনুসন্ধান কেন্দ্র, এখান থেকেই আপনাদের প্রসাদের জন্য কুপনটা কেটে নিতে হবে। হনুমান মন্দির, তার পাশে অনুসন্ধান কেন্দ্র, তার ঠিক পাশেই এখানে বোটিং করার সিস্টেম আছে, পার হেড 20 টাকা। এই যে মাদ্রাল হনুমান মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি পরবর্তী কোনো এক মন্দিরের ভিডিও নিয়ে। আন্টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।